প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে আলোচনা করব উৎপল দত্তের একটি বিখ্যাত নাটক অঙ্গার নিয়ে। নাটকটি 1959 সালে প্রকাশিত হয়। এই নাটকটি ইংরেজ কর্তৃক পরিচালিত কয়লার খনি এবং সেখানে কাজ করা শ্রমিকদের জীবনাচরণ নিয়ে এই নাটকটি রচনা করা হয়েছে। নাটকটিতে অনেকগুলো চরিত্র রয়েছে, তার মধ্যে কেন্দ্রীয় চরিত্র হচ্ছে বিনু অর্থাৎ বিনোদ। ইনি নাটকের কয়লার খনিতে শর্ট ফায়ার হিসেবে কাজ করে। বিনুর মা রয়েছে, বিনুর বোন রয়েছে, নাম সুমনা। এরপর রয়েছে দীননাথ মুখুজ্জে বা দিনু। ইনিও নাটকে শর্ট ফায়ার হিসেবে কাজ করে, তবে ইনি হচ্ছেন প্রশিক্ষক। এরপর রয়েছে বিনুর প্রেমিকা, নাম হচ্ছে রূপা। এছাড়া আরও অনেকগুলো চরিত্র রয়েছে, আরিফ মালকাটা, রমজান মালকাটা, সনাতন একজন ভূতপূর্ব লোক সহ কোম্পানির পক্ষের লোক রয়েছে মিস্টার ব্রুকস, যিনি চিফ মাইনিং ইঞ্জিনিয়ার। তারপর রয়েছে অবিস্টার, যিনি ম্যানেজার, মিস্টার দত্ত অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, মহাবীর সিং, সুবাদার, গফুর, সেপাই। এই নাটকটিতে কোনো অঙ্ক নেই, মোট দৃশ্য রয়েছে 6টি। আমি প্রতিটা দৃশ্যকে আলাদা করে আলোচনা করে আপনাদেরকে খুব সহজেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথম দৃশ্য, শেলডন কোলিয়ারি কোম্পানি শ্রমিক কর্মচারীদের থাকার জন্য যে ঘর দিয়েছে তার D-127 এবং D-128 নং ঘর দুটি পাশাপাশি। এই দুই ঘরের একই উঠান। D-127 নং ঘরটিতে যজ্ঞেশ্বর তার মেয়ে রূপাকে নিয়ে থাকে, আর D-128 নং ঘরটিতে বিনু তার পরিবার নিয়ে থাকে। D-127 নং ঘরের সামনের দিকটা কয়েকটি ফুল গাছ দিয়ে সাজানো। রূপা ফুল ভালোবাসে। বাইরে একটা হট্টগোল শোনা যায়। শীত থেকে বাঁচার জন্য কেউ একজন কয়লা চুরি করতে এসে ধরা পড়েছে। দুইজন ওয়ার্ডার মিলে সেই চোরকে মারছে। এই হট্টগোল শুনে D-127 নং ঘর থেকে রূপা বেরিয়ে আসে এবং D-128 নং ঘর থেকে মা অর্থাৎ বিনোদের মা, এই নাটকে তাকে আমরা মা চরিত্রেই পাব, তিনি বেরিয়ে আসেন। মা রূপার থেকে এই হট্টগোলের কারণ জানতে পারে এবং আফসোস করতে থাকে। তখন ঘর থেকে রূপার বাবা যজ্ঞেশ্বর রূপাকে ডাকতে থাকলে রূপা ঘরে চলে যায়। ঠিক তখনই বিনু, হাফিজ এবং দিনু ঘরে প্রবেশ করে। মা বিনুকে দেরি হবার কারণ জিজ্ঞেস করলে বিনু বলে যে তারা ঘরের জন্য বাল্ব কিনতে গিয়েছিল। ওরা তিনজনই চুপ করে মাথা নিচু করে বসে থাকলে মা বিনুর কাছে জানতে চায় কি হয়েছে। বিনু মাকে কিছু না বললেও হাফিজ, বিনু এবং দিনুদের কথাবার্তায় এটা বোঝা যায় যে বিনু ভয়ঙ্কর একটা দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। তখন দিনু বলে যে বারুদে তার লাগাতে গিয়ে হাত পিছলে গিয়েছিল বিনুর। যেহেতু বিনু শর্ট ফায়ারের দায়িত্বে আছে, সেহেতু ফায়ারিংয়ে একটু এদিক সেদিক হলেই নিজের জীবন তো যাবেই, এমনকি কয়লা তোলার খাদে যত শ্রমিক আছে সকলের জীবন হুমকির মুখে পড়বে। শর্ট ফায়ারের ওস্তাদ হলো দিনু, দিনুই বিনুকে এই কাজটি শেখাচ্ছে। বিনুর এমন দুর্ঘটনা কবলিত খবর শুনে মা খুব ঘাবড়ে যায় এবং বিনুর কাছে এসে বিনুর মাথায় হাত বুলিয়ে দিতে থাকে এবং আরও সাবধানে কাজ করতে বলে। তখন বিনু মাকে আশ্বস্ত করে দিয়ে খাবার খেতে চায় এবং দিনুর জন্যও খাবার দিতে বলে। মা খাবার আনতে চলে গেলে বিনু এবং দিনুর সাথে শর্ট ফায়ারিং শেখাপড়ার বিষয়ে বিভিন্ন কথাবার্তা চলতে থাকে। সেখানে দেখা যায় বিনু দিনুর মন মতো কিছুই পারছে না, যার কারণে দিনু বিনুর ওপর আরও রেগে গিয়ে নানা রকম কথা বলতে থাকে। এর এক পর্যায়ে দিনু বিনুদের পাশের বাসার মেয়ে রূপার প্রসঙ্গ তুলে বলে যে বিনু তো রূপার সাথে ডুবে ডুবে জল খাচ্ছে, এজন্যই ওর এই শর্ট ফায়ারিং শেখাপড়ায় মনোযোগ নেই।
কিছুক্ষণ পর মা বিনু ও দিনুর জন্য 2 থালা ভাত নিয়ে আসেন। তখন বিনুর শেখাপড়ার বিষয়ে দিনুর সাথে মায়ের বেশ কথাবার্তা হয়। তখন মাও রূপা এবং বিনুর ব্যাপারে দিনুর কাছে জানতে পারে ওরা দুজন প্রেম করছে, যদিও বিনু সেটা অস্বীকার করে। খাওয়া শেষ হলে বিনু সেখান থেকে উঠে গেলে বিনু সম্পর্কে মায়ের সাথে দিনুর বেশ কথাবার্তা হয়। দিনু মাকে বলে যে বিনু ভালোই কাজ শিখছে, তার ওপর ও ম্যাট্রিক পাস, কোম্পানির ভাষায় যাকে বলে লিটারেট অর্থাৎ অক্ষর চেনে। তাই এই শর্ট ফায়ারিং করতে করতে একদিন সর্দার তারপর ওভারম্যান পর্যন্ত হয়ে যেতে পারে। দিনুর খুব ক্ষুধা পেয়েছে, বেশি খেলে আবার যদি কাজের সময় ঘুম চলে আসে, এজন্য সে ভয়ে ভয়ে খাচ্ছে। খেতে ইচ্ছেও করছে বেশ, আবার ঘুমের ভয় করছে। কাজের সময় ঘুম পেলে আর রক্ষা নেই, কারণ দিনু আজ দেখে এসেছে খাদে অনেক গ্যাস জমে আছে, মিথেন গ্যাস। খাদে কোম্পানির ফ্যানগুলো নষ্ট হয়ে আছে, মেরামত করছে না, যার কারণে গ্যাস বাইরে যেতে না পেরে জমে গেছে। অথচ গ্যাস দেখার মিটারও নেই কোম্পানির, কিন্তু দিনু একজন অভিজ্ঞ শর্ট ফায়ারার। সে খাদে গ্যাসের নীলচে আভা দেখতে পেয়েছে। এখন যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। বেশি খেলে সেখানে কাজের সময় ঘুম চলে আসবে, আর ঘুমোলেই সে পড়ে যাবে খাদে, আর খাদে পড়ে গেলেই একটা দুর্ঘটনা ঘটবে। কিন্তু দিনুর পেট ভরছে না, সে ঘুমানোর তোয়াক্কা না করে আরও ভাত চেয়ে খেতে থাকে। খাওয়া শেষ হলে দিনু যখন হাত ধুতে যায়, তখন সে টের পায় যে আজ বিনুর কাজের একটা ছোট ভুলে বিনু প্রায় মরেই যেত, কিন্তু সেখানে দিনু গিয়ে বিনুকে বাঁচিয়েছে, যার কারণে দিনুর বাঁ হাতের 3টি আঙুল প্রায় ঝলসে গেছে, এখন খুব জ্বলছে সেখানে। বিনুর ছোট বোন সুমনা, যার বয়স 14 কি 15, দিনুর সেই 3টি আঙুলে একটু ওষুধ লাগিয়ে ন্যাকড়া পেঁচিয়ে দেয়। দিনুর এমন কাজের জন্য মা দিনুর কাছে জানতে চায় কেন দিনু তাদের এত ভালোবাসে। তখন দিনুর মুখ ফুঁসকে বেরিয়ে যায়, দিনুর মা নেই, এজন্য সে বিনুর মাকে এত ভালোবাসে। তখনই কোম্পানির শিফট বদলের সাইরেন বেজে ওঠে। দিনু শীঘ্রই চলে যায় কাজে। দিনু চলে গেলে বিনু একটা শতরঞ্জি নিয়ে এসে বাইরে বিছিয়ে দেয়। কিছুক্ষণ পর দয়াল আসবে, এখানে বসে গান গাইবে। তখন পাশের ঘর থেকে রূপার বাবা যজ্ঞেশ্বর বাবু বেরিয়ে আসে। সে এখন ঘুমাবে, কিন্তু ঘুম আসছে না। মূলত সে কোম্পানিতে টাইম কিপারের কাজ করে বলে ঘুমে বড্ড অনিয়ম হয়। এজন্য যখন ঘুমানো প্রয়োজন তখন তার ঘুম আসে না। এজন্য এখন একটু বাইরে হাঁটতে বেরিয়েছে। কিছুক্ষণ পর বিনু ঘরের ভেতর থেকে হারমোনিয়াম নিয়ে এসে বাইরে রাখে। ঠিক তখনই পুনরায় দিনু আসে। দিনু এসে বলে যে সে মায়ের সাথে দেখা করতে এসেছে। তার বড্ড ঘুম পাচ্ছে, কিন্তু কাজে না গেলেই নয়। আজ আবার খাদে জমে থাকা গ্যাস দেখতে পেয়েছে সে, কিন্তু কোম্পানির মাইন ইন্সপেক্টর বলেছে যে খাদে কোনো গ্যাস নেই। 12 বছরের অভিজ্ঞতা দিনুর, দিনুর কোনো ভুল হতে পারে না। সব কিছু মিলিয়ে দিনুর আজ কেমন যেন মনে হচ্ছে। কিছুক্ষণ পর মা বেরিয়ে এলে দিনু মায়ের পায়ে সেলাম করে, তারপর কাজে চলে যায়। দিনু কাজে চলে যাওয়ার পর বিনুর সাথে মায়ের বেশ কথাবার্তা হয়। মা বিনুর কাছে রূপার ব্যাপারে জানতে চায়। বিনু বলে ওসব কথা দিনুদার বানানো কথা। মা একটু আফসোস করেই বিনুকে বলে, 21 বছরে পড়তে না পড়তে তোর ঘাড়ে এসে পড়েছি। পড়াশোনা তো দূরের কথা, একটা দিন তোকে প্রাণ খুলে হাসতেও দিলাম না। বিনু বলে সে খুব ভালো আছে, মা আর বোনকে নিয়ে সে বেশ সুখে আছে। কিছুটা বেতন বাড়লেই এখান থেকে উঠে শুশুনিয়া পাহাড়ের পায়ের কাছে ছোট্ট একটু বাগান আর একতলা একখানা বাড়ি করবে। এখানে থাকা যায় না, কয়লার ধুলো এবং ধোঁয়াতে বেশ সমস্যা হয়। মা খুব খুশি হয় এসব কথা শুনে। পরক্ষণে আবার মা বলে, কিন্তু এই খাদের কাজ তো খুব ভয়ানক কাজ, কত দুর্ঘটনা ঘটে। তখন বিনু বলে, দুর্ঘটনা 10 বছরে একটা ঘটে, তাই বলে কি কাজ করবে না কেউ? তাছাড়া এখন চলছে কয়লার যুগ, আমাদের কারণেই আজ কয়লা দিয়ে পৃথিবীতে আলো জ্বলছে। কয়লা হলো কালো হিরে, সেখানেই কাজ করছি আমরা।
বিনুর কথায় মায়ের চোখে স্বপ্নের ছোঁয়াচো লাগে। মায়ের সাথে কথা বলার পর বিনু বাইরে এসে আলোতে বই পড়ে। শর্ট ফায়ারের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে সে। তখন সেখানে রূপা আসে। রূপা আলো নেভাতে বলে বিনুর পাশে এসে বসে। রূপার সাথে বিনুর বেশ কিছুক্ষণ কথাবার্তা হয়। রূপা ফুল ভালোবাসে, বাগান ভালোবাসে, ভালোবাসে বিনুকেও। বিনুও রূপাকে ভালোবাসে। রূপাকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যেতে ইচ্ছে হয় বিনুর, কিন্তু সেটা সম্ভব নয়। রূপা এই কথা শুনে মন খারাপ করে। কিছুক্ষণ পর হাঁটা শেষ হলে সেখানে যজ্ঞেশ্বর বাবু চলে আসে। সে রূপাকে এবং বিনুকে একসাথে বসে থাকতে দেখে রেগে যায়। বাবাকে দেখে রূপা ঘরে চলে যায়। দূরে কোথাও মজুরদের গান আরম্ভ হয়েছে। এখানেও কিছুক্ষণের মধ্যে দয়াল চলে আসবে। সে আসলেই গান শুরু হবে। বিনু সেখানে বসে আছে। হঠাৎ একজন লোক সেখানে আসে। বিনু প্রথমে বেশ চমকে ওঠে। লোকটি নিজেকে ভূতপূর্ব বলে পরিচয় দেয়। এই লোকটির নিজ সম্পর্কে বিনুর সাথে বেশ কথাবার্তা হয়। ভদ্রলোকের নাম হচ্ছে দুটো। বর্তমানে নাম হলো সনাতন, পূর্বে নাম ছিল বৈদ্যনাথ। ভদ্রলোক আগে কোম্পানিতে ইলেকট্রিশিয়ানের কাজ করত। আজ থেকে 3 বছর পূর্বে রাধানগর কলিয়ারের খাদে ফ্যান সারাচ্ছিল। হঠাৎ কি হলো, চারপাশ কেমন অন্ধকার হয়ে গেল। তখন সে ভাবল হয়তো সে খাদে বিস্ফোরণ হওয়ায় মারা গেছে। কিন্তু 7 দিন পর জীবিত বেরিয়ে এলো। বেরিয়ে এসে যখন সে কোম্পানিতে গেল, তখন সে জানতে পারল এই কোম্পানিতে বৈদ্যনাথ নামে কেউ কখনো ছিল না। অর্থাৎ দুর্ঘটনায় মানুষ মারা যাওয়ার দায় এড়াতে কোম্পানি ক্ষমতার জোরে টাকা খাইয়ে কোর্টে প্রমাণ করেছে যে বৈদ্যনাথ নামে কেউ নেই, কেউ ছিল না। তখন বৈদ্যনাথ নিরুপায় হয়ে নাম পরিবর্তন করে সনাতন নাম নিয়ে মাল কাটার কাজে লেগে গেল। সেই থেকে সে নিজেকে ভূতপূর্ব বলে পরিচয় দিত মানুষের কাছে। সেই বিস্ফোরণের পর থেকে সনাতন অন্ধকার সহ্য করতে পারত না। কিছুক্ষণ পর সেখানে দয়াল চলে আসে। সাথে আরও বেশ কয়েকজন মজুরও চলে আসে। যখন দয়াল গান গাওয়া শুরু করে, তখন আশেপাশের আরও লোকজন সেখানে চলে আসে গান শোনার জন্য। দয়াল গান গাইতে থাকে। তন্ময় হয়ে সকলে সেই গান শুনতে থাকে। হঠাৎ চাপা বিস্ফোরণের শব্দে সকলেই বেশ চমকে ওঠে। গান থেমে যায়। সাইরেন বাজতে থাকে। আশেপাশে কোলাহল শুরু হয়ে যায়। খবর আসে যে 2 নম্বর থেকে ধোঁয়া বের হচ্ছে। সেখানে খাদে বিস্ফোরণ হয়েছে। বিনু এই খবর শুনে বেশ চমকে ওঠে, কারণ 2 নম্বরে দিনু কাজ করছিল। দ্বিতীয় দৃশ্য। কয়লা খনিতে সেই দুর্ঘটনা নিয়ে তদন্ত বসেছে। তদন্তে আছেন হাইকোর্টের বিচারপতি, 2 পক্ষের উকিল, কোম্পানির ইঞ্জিনিয়ার, কোম্পানির 2 জন ম্যানেজার এবং কোম্পানির কয়েকজন ইউনিয়ন কর্মী। কোম্পানি পক্ষের উকিল ব্যারিস্টার মিস্টার চৌধুরী বিভিন্ন সাক্ষী প্রমাণ দেখিয়ে এটাই প্রমাণ করার চেষ্টা করছেন যে দুর্ঘটনাটি নিতান্তই প্রাকৃতিক কারণে ঘটেছে এবং এই দুর্ঘটনায় কোনো শ্রমিক নিহত হয়নি। কোম্পানি অত্যন্ত দায়িত্ব নিয়ে বিস্ফোরণ ঘটার পরপরই সকল শ্রমিককে সেখান থেকে নিরাপদে বের করে নিয়ে আসে। অন্যদিকে শ্রমিক পক্ষের উকিল অ্যাডভোকেট শ্রী দুর্গাদাস বিভিন্ন সাক্ষী প্রমাণ দেখিয়ে প্রমাণ করার চেষ্টা করছেন যে খাদের ফ্যান নষ্ট হওয়ার কারণে সেখানে মিথেন গ্যাস জমে জমে এই বিস্ফোরণ ঘটেছে। এটি ঘটেছে নিতান্তই কোম্পানির গাফলতির কারণে। সেই বিস্ফোরণে 2 জন শ্রমিক শর্ট ফায়ারিং সর্দার দীননাথ মুখার্জি, ডাকনাম দিনু, এবং তার সহকারী কালু সিংহ মারা গেছেন। কোম্পানি এই দায় এড়াবার জন্য এবং ক্ষতিপূরণ না দেওয়ার জন্য এই লাশ দুটোকে আঘাত করে ক্ষত বিক্ষত করে, অর্থাৎ যেন চেহারা দেখে চেনার কোনো উপায় না থাকে এমন অবস্থা করে এখান থেকে প্রায় 25 কিলোমিটার দূরে ফেলে আসে। এর মধ্যে একটি লাশ যে সর্দার দীননাথ মুখুজ্জের, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ তার বাঁ হাতের 3টি আঙুলে ব্যান্ডেজ বাঁধা ছিল, যেটা রাতে খাবারের পরে বেঁধে দিয়েছিল বিনুর ছোট বোন সুমনা। কিন্তু তখন কোম্পানির ম্যানেজার মিস্টার ওয়েবস্টার বিচারপতিকে বলেন যে ভারতীয় শ্রমিকদের একটা চিরাচরিত প্রথা রয়েছে যে তারা মাঝে মাঝে কাজ ছেড়ে পালিয়ে যায়।
তখন স্ত্রীকে পাঠায় কোম্পানি থেকে ক্ষতিপূরণ নেওয়ার জন্য। সম্ভবত সেই পালাতে গিয়ে কোনো কারণে সর্দার দিনু মারা গেছেন, সাথে তার সহকারী। এখন ক্ষতিপূরণের জন্য এর দায়ভার কোম্পানির উপর চাপাবার চেষ্টা করা হচ্ছে। এরকমভাবে বিভিন্ন কথাবার্তা এবং সাক্ষী প্রমাণ এবং ম্যানেজারের কথার প্রেক্ষিতে বিচারপতি মিস্টার জাস্টিস সেনগুপ্ত কোম্পানির পক্ষে রায় দেন। স্বভাবতই এতে শ্রমিক পক্ষ বেশ হতাশ হন। বিচার না পেয়ে দিনুর স্ত্রী অফিসারদের বাড়ি বাড়ি গিয়ে কাঁদতে থাকে। তৃতীয় দৃশ্য। শ্রমিকরা কাজ করছে, সকলেই বেশ ক্লান্ত, অবসন্ন। তাদের মাথায় গোল হেলমেট, তাতে বাতি লাগানো, হাতে থলি, কারো বা গাঁইতি শাবল। সামনে একটু আগুন জ্বলছে, সেখানে একটি পোস্টার টাঙানো রয়েছে, দিনু মুখুজ্জের হত্যাকারীদের শাস্তি চাই, ইউনিয়নের সভ্য হন। আগুনকে কেন্দ্র করে সনাতন সহ কয়েকজন শ্রমিক সেখানে বসে আছে। সনাতন সেই কোম্পানি কর্তৃক তার মরে যাওয়ার গল্প, অন্ধকারে আটকে থাকার গল্প শোনাচ্ছে। কিছুক্ষণ পর দেখা যায় সেখান দিয়ে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দত্ত যাচ্ছিল, পেছন পেছন মোস্তাকও এখানে মাল কাটার কাজ করে, কিন্তু সে সবসময় কোম্পানির পক্ষে থাকে, কারণ সে 3টি মহিষ কিনেছে। সকালে মহিষের দুধ বিক্রি করে বেশ টাকা পায়, রাতেও তার কাজ। এজন্য মাঝে মাঝে ম্যানেজারদের ফ্রিতে মহিষের দুধ খাওয়ায়, যেন কোম্পানি মোস্তাককে একটু সুযোগ সুবিধা বেশি দেয়। এই নিয়ে অন্যান্য শ্রমিকদের মধ্যে বেশ অসন্তোষ, কিন্তু মোস্তাক তাদেরকে বলে কেন সে কোম্পানির অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মিস্টার দত্তের কাছে একটু ভালো হতে চায়। তখন মোস্তাকও সেই আগুনের কাছে এসে আগুন পোহাতে থাকে। সনাতন তাকে পা টিপে দিতে বলে, মোস্তাক নির্বিঘ্নে সনাতনের পা টিপে দেয়। সে সময় সাইরেন বেজে ওঠে, শিফট বদল হয়। খনি থেকে শ্রান্ত বিনু একটি থলি ও বাক্স হাতে বেরিয়ে আসে। যেখানে 50টির বেশি ফায়ার করার নিয়ম নেই, সেখানে আজ তাকে 64টা ফায়ার করতে হয়েছে। সনাতন এই কথা শুনে বলে যে দীননাথের পক্ষে সাক্ষী দেওয়ার কারণে কোম্পানি এখন বিনুর ওপর অত্যাচার শুরু করেছে। তাকে মারবে না, কিন্তু পাগল বানিয়ে ছাড়বে। বারুদের ধোঁয়া আর কয়লার গুঁড়োয় বিনুর অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছে। বিনু বলে, গ্যাস জমার কারণে সেখানে কাজ করা এখন বেশ কষ্ট হয়ে দাঁড়িয়েছে। কিছুক্ষণ বিশ্রামের পর বিনু রিপোর্ট করার জন্য সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সেখানে আরিফ আসে। আরিফের মনটা আজ খুব খারাপ, কারণ তার গার্লফ্রেন্ড রুকমি তাকে ছেড়ে এখন রমজানের সাথে প্রেম করছে। রমজান এবং আরিফ দুজনেই এখানে মাল কাটার কাজ করে। প্রেমিকা নিয়ে যাওয়ার কারণে রমজানের ওপর আরিফের খুব রাগ। আরিফ বলে রমজানকে সে ঠিক মেরে দেবে। রমজান ভালো ব্যঞ্জো অর্থাৎ এক ধরনের বাদ্যযন্ত্র, সেটা খুব ভালো বাজাতে পারে। ওর বাবা গফুর এখানে ওয়াচ অ্যান্ড ওয়ার্ডে কাজ করে। এখানে কাজ করতে করতে আরিফের যক্ষা হয়েছে, কয়লার গুঁড়ো গিয়ে ফুসফুস ফুটো হয়ে গিয়েছে। রুকমিও অসুস্থ, কয়লা বয়ে বয়ে ওর পেট জখম হয়ে গেছে, ছেলেপুলে হবে না। তবু আরিফ রুকমিকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু রমজানের কারণে এখন আর সেটা হবে না। ওদিকে এক পাঠানের সাথে জয়নুলের ফের ঝগড়া বাঁধে। পাঠান জয়নুলকে সুদে টাকা দিয়েছিল, সপ্তাহে 6 টাকা সুদ দেওয়ার কথা, কিন্তু জয়নুল সে টাকা দিতে পারে না। সে বলে 18 টাকা পাই, সেখান থেকে 6 টাকা দিলে চলবো কী করে। কিছুক্ষণ পর সেখানে বিনু ফিরে আসে, আরও শ্রমিক আসে, আগুন পোহাতে থাকে সবাই। সকলেই তাদের দুঃখের কথা, কোম্পানির অত্যাচারের কথা বলতে থাকে। কোম্পানির অত্যাচারে যেন সকল শ্রমিকের প্রাণ ওষ্ঠাগত। কিছুক্ষণ পর সেখানে রুকমি আসে। রুকমিকে দেখে সেখানে কিছু চাপা কথাবার্তা হয়। কথায় কথায় আরিফের সাথে রুকমির কথা কাটাকাটি হয়। রেগে রুকমি চলে যায়, রমজানকে নিয়ে আসে। এখানে বসে রমজানকে ব্যঞ্জো বাজিয়ে গান শোনাতে বলে। রমজান গান শুরু করে। আরিফ আর টিকতে পারে না, উঠে গিয়ে রমজানের সাথে মারামারি করতে থাকে। রমজান মাটিতে পড়ে গেলে সকলেই মিলে মারামারি থামায়। রমজান মার খেয়েছে, বিষয়টা রুকমির ভালো লাগেনি, সে চলে যায়। রুকমির পেছন পেছন রমজানও চলে যায়। হঠাৎ সেখানে চাপা গণ্ডগোল শোনা যায়।
সকলেই উঠে দেখে একদল শ্রমিক কাজ বন্ধ করে খনির ১ নম্বর পিট থেকে উঠে আসছে। তাদের মধ্যে একজন ছিল হাফিজ। হাফিজ সব বলে সবাইকে, এত গ্যাস জমেছে যে সেখানে আর কাজ করা যাচ্ছে না, তাই তারা সকলেই কাজ ছেড়ে চলে এসেছে। কোম্পানি আগে গ্যাস সরাবে, তারপর সকলেই কাজে নামবে, তার আগে নয়। সকলের একটাই অভিযোগ, টাকার লোভে শ্রমিকদের জীবন বিপন্ন করে কিভাবে কাজ করিয়ে নিচ্ছে কোম্পানি। তখন সেখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মিস্টার দত্ত চলে আসে। সে সকলের কাছে কাজ ছেড়ে চলে আসার কারণ জানতে চায়। সকলেই গ্যাস জমে থাকার কথা বলে, কিন্তু দত্ত সেটা বিশ্বাস করে না। এই নিয়ে দত্তের সাথে সেখানকার শ্রমিকদের বেশ তর্ক বিতর্ক হয়। একসময় দত্ত সবাইকে হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। তখন কুদরত সকল শ্রমিককে কয়লা খনি আইনের ধারা বুঝিয়ে দিয়ে বলে যে কোম্পানি যতই ভয় বা আইন দেখাক, তারা যে কাজ বন্ধ করে দিয়ে চলে এসেছে, এতে তাদের কোনো সমস্যা হবে না। তখন দিনুদার প্রসঙ্গ চলে আসে। দিনুদাকেও তারা এমনটা বুঝিয়ে খাদে পাঠিয়েছিল, কিন্তু কি হয়েছে? বিস্ফোরণ হয়ে দিনু মারা গেছে। দিনুর প্রসঙ্গ আসলে সকল শ্রমিক হৈ হৈ করে ওঠে। শ্রমিকদের মধ্যে এক ধরনের উত্তেজনা চলতে থাকে। কিছুক্ষণ পর সেখানে ওয়াচ অ্যান্ড ওয়ার্ডের গফুর অর্থাৎ রমজানের বাবা আসে। সাথে আসে মহাবীর। ওয়াচ অ্যান্ড ওয়ার্ডের কাজ হলো শ্রমিকরা ঠিকমতো কাজ করছে কিনা সেটা খেয়াল রাখা। কেউ ঠিকমতো কাজ না করলে তার থেকে যেভাবেই হোক কাজ আদায় করে নেওয়া। মহাবীর সেখানে এসে কাজ বন্ধের কারণ জানতে চায়। তখন সেখানে কুদরত কারণ বললে মহাবীর একটা ঘুষি দিয়ে কুদরতকে মাটিতে ফেলে দেয়। তখন সনাতন কথা বললে মহাবীর সনাতনকেও মারতে থাকে। সনাতন মার খাচ্ছে দেখে সেখানে রমজান এসে মহাবীরের সামনে দাঁড়ায়। সে বলে যে সনাতন অসুস্থ মানুষ, তাকে আর মেরো না। রমজানকে দেখে গফুর রেগে গিয়ে রমজানকে সেখান থেকে চলে আসতে বলে, কিন্তু রমজান আসে না। তখন গফুর গিয়ে রমজানকে মারতে থাকে এবং ঘরে ফিরে যেতে নিষেধ করে দেয়। তখন মহাবীর সকলকে হুমকি দিতে থাকে। তখন বিনু সামনে চলে আসে। বিনুর সাথে মহাবীরের বেশ কথা কাটাকাটি হয়। বিনুর কথা শুনে সকল শ্রমিকদের মধ্যে উত্তেজনা ফিরে আসে। সকল শ্রমিকরা তখন মহাবীরকে ঘিরে ধরে। মহাবীর ধীরে ধীরে পেছনে যেতে থাকে এবং একসময় সেখান থেকে চলে যায়। কোম্পানি এখন বিনুকে কাজ থেকে বের করে দেবে এই ভেবে বিনুর মনটা খারাপ হয়ে যায়। বিনু বলে শ্রমিকদের গায়ে হাত, এই ব্যাপারটা সে মানতে পারেনি, তাই সে প্রতিবাদ করেছে। কিন্তু এখন সে মায়ের কাছে গিয়ে কি বলবে? মায়ের যে খুব আশা, এখন সে মা বোনকে খাওয়াবে কি? তখন কুদরত বলে মাকে সত্যটাই বলবে। বলবে যে যতদিন কোম্পানি খাদের গ্যাস পরিষ্কার না করবে ততদিন হরতাল। তখন সকল শ্রমিকরা সেখান থেকে ধীরে ধীরে চলে যায়। কুদরত চলে যায় আসানসোল সকল শ্রমিককে খাওয়াতে এবং সকল শ্রমিককে হরতালের খবর পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে। ১.৫ মাস ধরে হরতাল চলছে। শ্রমিকরা কাজে যাচ্ছে না। কোম্পানির কলগুলো বন্ধ রয়েছে। চারপাশে কেমন নিস্তব্ধতা, অন্ধকার। শ্রমিকদের মধ্যে দৈন্য দশা শুরু হয়েছে। ৩ বেলা খাবার না পেয়ে সকলের অবস্থাই প্রায় খারাপ। ইউনিয়ন থেকে কুদরত যতটুকু পারছে চাল ডাল চিনি দিয়ে সকলকে সাহায্য করার চেষ্টা করছে। রাত হয়ে গেছে। বিনু ঘরে আসে। ওদেরও অবস্থা বেশ খারাপ হয়ে গেছে। বিনুর বোন সুমনা প্রতিদিন ৩ মাইল হেঁটে স্কুলে যায়। টাকার অভাবে বাসে যেতে পারে না, স্কুলের বেতনও দিতে পারে না। শিক্ষকরা প্রতিদিনই সুমনাকে অপমান করে। বিনু সান্ত্বনা দেয়, ১.৫ মাসে প্রচুর ক্ষতি হয়েছে কোম্পানির। কিছুদিনের মধ্যেই শ্রমিকদের কথা মতো খাদের গ্যাস পরিষ্কার করে দেবে। তখন হরতাল উঠে যাবে, আবার কাজে যাবে সবাই। সকলের দুঃখ শেষ হয়ে যাবে। কিছুক্ষণ পর মোস্তাক আসে একটু দুধ নিয়ে। বিনু অবাক হয়, যেখানে সকলের মাঝে কেমন টানাটানি, সেখানে মোস্তাক কিভাবে এসব পারছে। মোস্তাক বলে সে আরেকটা মহিষ কিনেছে। এটা নিয়ে মোস্তাকের 4টা মহিষ হলো। তার কোনো টানাটানি নেই, সে ভালোই চলছে। প্রতিদিন সকালে মহিষের দুধ বিক্রি করে বেশ পয়সা কামাচ্ছে সে। হরতালের কারণে কোম্পানি বন্ধ থাকায় বেশ ঘাস জমেছে খাদের কিনারে, সেগুলো খাওয়াতে পারছে মহিষকে। ধীরে ধীরে সনাতন, দয়াল, হরিদাস, জয়নুল, হাফিজ
আরিফ সহ বিনুর পরিচিত সকল শ্রমিক এখানে আসে, কারণ এদের আড্ডার স্থান এই একটাই। সকলেই সকলের দুঃখের কথা প্রকাশ করে, কথাবার্তা বলে একটু হালকা হয়। হঠাৎ সেখানে কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মিস্টার দত্ত এবং সুবাদার মহাবীর প্রবেশ করে। সকলেই তাদের দেখে একটু চমকে যায়। দত্ত বলে, সকলকে একসাথে এখানে পাবো বলেই এসেছি, তোমাদের সকলের জন্য একটা সুখবর আছে। দত্ত বলতে থাকে, কিন্তু দত্তের কথা শ্রমিকরা তেমন বুঝতে পারে না। তখন মহাবীর আরও সহজ করে বলা শুরু করে। তারা বলে, কোম্পানি শ্রমিকদের কথা বিবেচনা করে দেখেছে, গ্যাসের রিডিং নেওয়া হয়েছে, এখন গ্যাস বের করার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই ব্যবস্থা স্বরূপ কোম্পানি খরচ কমাবার জন্য একজন শর্টফায়ার এবং একদল মাল কাটা চায়। উদ্দেশ্য হলো শর্টফায়ার এবং মাল কাটার দল মিলে ৪২ নম্বর ডিপের দেয়ালটা কেটে দেবে, তাহলে গ্যাস খুব সহজে সেখান দিয়ে বের হয়ে যেতে পারবে। অবশ্য এর জন্য প্রতিজনকে এই হরতালের ১.৫ মাসের পাওনা এবং সাথে আরও ৫০০ টাকা করে বোনাস দেওয়া হবে। তবে এই কাজে যে ঝুঁকি নেই তা নয়, ঝুঁকি আছে, তবে সামান্য। তবে শ্রমিকদের এটা ভাবার অবকাশ নেই যে কোম্পানি শ্রমিকদের ওপর প্রতিশোধের জন্য এমনটা করছে। আসলে কোম্পানি শ্রমিকদের ভালোর জন্যই এই কাজটা করতে চাইছে। শ্রমিকরা যেন কোম্পানিকে বিশ্বাস করতে পারে, এজন্য এই দলের সাথে কোম্পানির লোক হিসেবে সুবাদার মহাবীরও যাবে। মহাবীরের কথা শুনে শ্রমিকদের মধ্যে মৃদু কথাবার্তা শুরু হয়। প্রথমে কেউ বিশ্বাস করতে না চাইলেও মহাবীরও যে সাথে যাবে এজন্য কেউ অবিশ্বাসও করতে পারছে না। তার উপর এতগুলো টাকা পাওয়া যাবে। ১.৫ মাস হরতালে বসে থেকে সকলের অবস্থাই যেখানে খুব খারাপ হয়ে গেছে, সেখানে এতগুলো টাকা তাদের খুব কাজে লাগবে। নানা রকম কথাবার্তার পর শ্রমিকরা রাজি হয়। শর্টফায়ার হিসেবে যাবে বিনু, সাথে সে মাল কাটা হিসেবে নিয়ে যাবে জয়নুল, সনাতন, আরিফ, মোস্তাক এবং ট্রামার হিসেবে নিবে হরিদাসকে। মোট ৫ জন হলো, আর একজন দরকার। হাফিজ রমজানের কথা বললে আরিফ মানা করে, কারণ রুকমি নামক মেয়েটার কারণে আরিফ এবং রমজানের সম্পর্ক ভালো নেই। তবে পরক্ষণেই সনাতনের কথায় আরিফ রাজি হয় রমজানকে নিতে। তখন মহাবীর বলে, সকলকে রাত ১২টার সময় খাদে নামতে হবে। সকলে রাজি হয়ে টাকাটা অগ্রিম চায়, কিন্তু মহাবীর বলে, টাকা আগে দেওয়ার নিয়ম নেই, কাজ শেষেই টাকা দেওয়া হবে। তবে যদি খাদে দুর্ঘটনা ঘটে তাহলে যারা যাচ্ছে তাদের পরিবারকে টাকা বুঝিয়ে দেওয়া হবে। এই বলে দত্ত একটি কাগজে সকলের স্বাক্ষর নেয় এবং এর একটি করে কপি সকলের কাছে দিয়ে ঠিক ১২টায় সকলকে ১ নং পিটের কাছে উপস্থিত থাকতে বলে এখান থেকে চলে যায়। দত্ত এবং মহাবীর চলে যাওয়ার পর যখন শ্রমিকদের মধ্যে একটু কথাবার্তা চলছে, তখন জলু বাগদি ছুটে আসে সেখানে। সে খবর দেয় যে কুদরতকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই খবর শুনে সকলের মধ্যে চাঞ্চল্য শুরু হয়। কেউ কেউ ভাবতে থাকে এটা পুরোটাই কোম্পানির একটা ফাঁদ, কিন্তু আবার অনেকেই মনে করে যেহেতু মহাবীরও সাথে যাচ্ছে সেহেতু এটা ফাঁদ হতে পারে না। ফাঁদ হলে কোম্পানি কোনোভাবেই তাদের নিজের লোককে পাঠাতো না। কুদরত গ্রেপ্তার হওয়ায় বিনু বেশ চিন্তিত হয়ে পড়ে। সে তখন সকলকে খাদে যেতে বারণ করে। তখন শ্রমিকরা এত টাকা পাওয়ার সুযোগ হাতছাড়া হয়ে যাবে বলে বিনুকে বোঝাতে থাকে, কিন্তু বিনু তার কথায় অটল। সে সকলকে নিষেধ করে খাদে নামতে। তখন সকলেই সেখান থেকে গোমরা মুখ করে চলে যায়। বিনুও ঘরে ফিরে আসে। ঘরে এসে দেখে মা মুখ ভার করে বসে আছে। তখন বিনু খেতে বসলে মায়ের সাথে বিনুর বেশ ঝগড়া হয়। মা বলেন, বিনু ইচ্ছে করে কাজে যেতে চাইছে না। আসলে বিনু মা এবং বোনের কথা একদম ভাবে না, শুধু নিজের কথাই ভাবে এবং মাকে মিথ্যে স্বপ্ন দেখায়। মায়ের মুখে এমন কথা শুনে বিনু রাগে অভিমানে খাওয়া বাদ দিয়ে মাকে সালাম করে কাজে চলে যায়। পঞ্চম দৃশ্য। খুব বড় একটা বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণটা হয়েছে ঠিক সেখানে যেখানে বিনুরা কাজে গিয়েছে, অর্থাৎ ৪২ নং ডিপে। ঠিক ৩:৪৫-এ বিস্ফোরণটা হয়। ওরা খনিতে প্রবেশ করেছে ১২টায়। রেস্কিউ টিম চলে এসেছে। এক পাশে কোম্পানির লোকেরা কাজ করছে, অন্য পাশে যারা কাজে গিয়েছে তাদের স্বজনেরা বসে আছে।
স্বজনদের মধ্যে বেশ কোলাহল, কান্নাকাটি হচ্ছে। সকলে ভাবছে যারা কাজে গিয়েছে তারা খনিতে আটকে আছে, শীঘ্রই রেস্কিউ টিম তাদেরকে সেখান থেকে তুলে নিয়ে আসবে। সেই অপেক্ষাতে সকলে বসে আছে। বিনুর মা বেশ আক্ষেপ করছে। বিনু মায়ের সাথে অভিমান করে ভাত না খেয়ে চলে এসেছে। এজন্য বিনুর মা বেশ আফসোস করছে। বিনু মোয়া খেতে ভালোবাসে। বিনুর মা বিনুর জন্য এখানে মোয়া এবং পানি নিয়ে বসে আছে। বিনু উঠে আসলেই তাকে খেতে দেবে ভেবে। জয়নুলের বৃদ্ধা মা বসে বসে ছেলের জন্য কান্না করছে। মোস্তাকের বৃদ্ধ পিতাকেও দেখা যায় সেখানে সেই চুক্তিনামা হাতে বসে থাকতে। মোস্তাক বের হওয়ার সময় সেই চুক্তিনামা তার হাতে দিয়ে বলেছে, চুক্তি মতো সে প্রায় 700 টাকা পাবে। যদি সে খনিতে মারা যায় তাহলে যেন এই টাকা দিয়ে আরও 4টা মহিষ ক্রয় করা হয়। রেস্কিউ টিমের ক্যাপ্টেন দল নিয়ে অক্সিজেন মাস্ক লাগিয়ে খনিতে প্রবেশ করে। ফিরে এসে বলে যে খনিতে দেয়ালের ওপাশে তারা কয়েকজন মানুষের চিৎকার শুনেছে, অর্থাৎ তারা বেঁচে আছে। এই কথা স্বজনরা শুনলে তারা বেশ খুশি হয়। কিছুক্ষণ পর যন্ত্রের সাহায্যে একজনের লাশ বের করে তারা। লাশের মাথা উড়ে গেছে, যার কারণে তাকে চেনা যাচ্ছে না ঠিক কার লাশ এটা। কিন্তু সাথে নম্বর ট্যাগ লাগানো ছিল, সেখানে নম্বর লেখা ছিল 637। তখন মিস্টার দত্ত অর্থাৎ কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার খাতা খুলে দেখে যে এই নম্বর ছিল জয়নুলের। জয়নুলের বৃদ্ধা মা কান্নায় ভেঙে পড়ে। বিনুর নম্বর হলো 768, মোস্তাকের নম্বর 517। বিস্ফোরণে খনিতে আগুন লেগে গেছে। সে আগুনে কয়লা পুড়ে নষ্ট হয়ে যাবে বলে কোম্পানি বেশ চিন্তিত। কিন্তু কতজন মানুষ যে আটকে আছে তাদেরকে এখনও বাঁচানো সম্ভব সেদিকে কোম্পানির বিশেষ খেয়াল নেই। কোম্পানির ম্যানেজার ওয়েবস্টার চিফ মাইনিং ইঞ্জিনিয়ার মিস্টার ব্রুকসকে টেলিফোনে খনির সব খবরাখবর দিচ্ছে। সে বলছে খনিতে কেউ বেঁচে নেই, সকলে মারা গেছে। প্রথম রেস্কিউ টিম চলে যায়। এখন দ্বিতীয় রেস্কিউ টিম নামবে এবং খনিতে যারা আটকে আছে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসবে। কোম্পানির লোকদের সাথে গফুর অর্থাৎ রমজানের বাবা বসে আছে। সে তেমন চিন্তিত নয়, কারণ সে জানে না যে তার রমজানও বিনুর সাথে খনিতে গিয়েছে। কিছুক্ষণ পর রুকমির কাছে দুটো চুক্তিপত্র দেখা যায়। গফুর জানতে চায় দুটো চুক্তিপত্র কেন এবং এই চুক্তিপত্র দুটো কার কার। তখন রুকমি বলে একটি হলো আরিফের, অন্যটি রমজানের। রমজানের কথা শুনে গফুর বেশ ঘাবড়ে যায়। সেদিন রমজানকে খুব মেরেছে গফুর। বাড়িতে যাওয়া নিষেধ করে দিয়েছিল বলে বাড়িতেও যায়নি। মায়ের সাথে দেখাও করেনি রমজান। আর আজ কিনা সে খনিতে গিয়ে আটকে আছে। গফুর শীঘ্রই দত্তের কাছে জানতে চায় যে রমজান কখন গেল। তখন দত্ত বলে মোট 8 জন গিয়েছে খনিতে। শর্টফায়ার বিনু, মালকাটা আরিফ, সনাতন, রমজান, মোস্তাক, জয়নুল এবং ট্র্যামার হিসেবে গিয়েছে হরিদাস। কোম্পানির লোক গিয়েছে সুবাদার মহাবীর। রমজান পরে নাম লিখিয়েছে। ছেলের কথা শুনে গফুর বেশ অস্থির হয়ে পড়ে, বিশেষ করে যখন দেখে যে কোম্পানি ভেতরে আটকে থাকা মানুষদের না বাঁচিয়ে খনির কয়লাগুলোকে আগুনের হাত থেকে বাঁচাতে শ্রমিকদের ফেরার সুড়ঙ্গ বন্ধ করে দিয়ে ডিপে পানি প্রবেশ করাচ্ছে। তখন গফুর একদম পাগলের মতো হয়ে যায়। সে দৌড়ে সেই সুড়ঙ্গে যেতে চায়। সে দত্তকে বলতে থাকে সে কোম্পানির লোক, গত 20 বছর ধরে এখানে কাজ করছে, তাকে এত সহজেই বোকা বানানো যাবে না। কিন্তু দত্ত তার কথা শোনে না, সে কোম্পানির কথা মতো কাজ করতে থাকে। এতক্ষণ স্বজনেরা কেউ কোম্পানির এমন চালাকি বুঝতে পারেনি। যখন বুঝতে পারে যে কোম্পানি খনিতে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করবে না, তাদেরকে ভিতরে রেখেই সুড়ঙ্গ সিল করে দিচ্ছে, অর্থাৎ সুড়ঙ্গ বন্ধ করে দিয়ে সেখানে পানি প্রবেশ করিয়ে জীবিত আটকে থাকা সবাইকে ভাসিয়ে মেরে ফেলছে, তখন তারা সকলেই কান্নায় ভেঙে পড়ে। রুকমি কোম্পানির প্রতি রেগে গিয়ে তার হাতে থাকা আরিফ এবং রমজানের চুক্তিপত্রে থু দিয়ে ছিঁড়ে ফেলে দেয়। ষষ্ঠ দৃশ্য। খাদের মধ্যে খুব অন্ধকার এবং ধোঁয়া, দম বন্ধ করা পরিবেশ। 3-4টি সুড়ঙ্গ এসে মিশেছে এইখানে। প্রাণপণে বের হওয়ার রাস্তা খুঁজছে 7টি প্রাণী, কিন্তু কিছুই খুঁজে পাচ্ছে না তারা। তারপরও ওরা সুড়ঙ্গ খুঁড়তে খুঁড়তে 36 নং ডিপে চলে এসেছে। সকলের মধ্যেই বাঁচার তীব্র আকুতি। হঠাৎ অতিরিক্ত গরম অনুভূত হওয়ায় ওরা বুঝে ফেলে যে সুড়ঙ্গের মুখ বন্ধ করে দিয়েছে কোম্পানি আর ওদের বাঁচাতে আসবে না। এখন ওদের নিজেদেরকেই বেঁচে ফেরার চেষ্টা করতে হবে।
ধীরে ধীরে ওদের টর্চের আলো কমে আসছে, ভেতরের বাতাস অর্থাৎ অক্সিজেনও ফুরিয়ে আসছে। এরকম পরিবেশে সনাতন একবার পড়েছিল। সে সকলকে তার অভিজ্ঞতা মতো চলার পরামর্শ দেয়। মহাবীর একপাশে শুয়ে শুয়ে কাঁদছে। সে ভাবতে পারেনি কোম্পানি তার সাথেও এমন করবে। তার 3টে মেয়ে, বড় মেয়ে কৌশল্যা এখানে আসায় যে টাকা পাবে সেটা দিয়ে কৌশল্যার বিয়ে দেবে। পকেট থেকে কৌশল্যার ছবি বের করে সকলকে দেখায়। সকলেই কৌশল্যার রূপ দেখে অবাক হয়। পকেটে আরেকটি কাগজ ছিল। মহাবীর বের করে দেখে সেটা সেই চুক্তিনামা। সে ঘাবড়িয়ে যায়। সে ভুল করে চুক্তিনামা সাথে করে নিয়ে এসেছে। এখন যদি কোম্পানি তাকে টাকা না দেয় তাহলে কৌশল্যার বিয়ে দিতে পারবে না, এমনটা ভেবে মহাবীর কান্না করতে থাকে। রমজান তার বাবা এবং মায়ের কথা ভেবে কান্না করতে থাকে। তার বাবা তাকে খুব ভালোবাসে, নিজ হাতে ব্যঞ্জ বাজানো শিখিয়েছে। সেদিন রাগ করে রমজানের গায়ে হাত তুলেছিল বলে রমজান আর বাড়িতে যায়নি, তার মায়ের সাথেও দেখা করেনি। এখন মাকে এবং বাবাকে দেখতে খুব ইচ্ছে করছে তার। সে আরিফকে অর্থাৎ রুকমির কারণে আরিফের সাথে তার শত্রুতা ছিল। সে আরিফকে নতুন করে চিনতে পারে। সে বলে তারা যদি এখান থেকে বেঁচে ফিরতে পারে তাহলে রুকমিকে বলবে আরিফকে বিয়ে করতে, কেননা আরিফ অনেক সাহসী এবং বুদ্ধিমান। বিনু মনে মনে মায়ের কাছে ক্ষমা চায়। তার মা সারা জীবন অনেক কষ্ট করেছে। বিনু মাকে কথা দিয়েছিল সে সেই শুশুনিয়া পাহাড়ের নিকট বাগানসহ ছোট্ট একটি বাড়ি করবে। তুলসী গাছ থাকবে বাড়িতে। সন্ধ্যায় তুলসী গাছে প্রদীপ দেবে মা এবং সুমনা শাঁখ বাজাবে। কিন্তু মায়ের এই স্বপ্ন পূরণ করতে পারল না বিনু। মায়ের শেষ জীবনটাতে সুখ দিতে পারল না সে। মা এবং বোনের জন্য কিছুই করতে পারল না সে। এরকম ভেবে বিনুও কান্না করতে থাকে। মোস্তাক তার বৃদ্ধ পিতার কথা স্মরণ করে কাঁদতে থাকে। সে বলে এখান থেকে বেঁচে বের হতে পারলে আরও 3টি মহিষ ক্রয় করে পুরোপুরি গৃহস্থ হয়ে যাবে। দুধ বিক্রি করেই সে তার সংসার চালাবে। কোম্পানিতে কাজ করার প্রয়োজন হবে না। এরকমভাবে সকলেই তাদের পরিবারের কথা, নিজের স্বপ্নের কথা স্মরণ করে মন খারাপ করে কান্না করতে থাকে। মৃত্যু ভয়ে সকলেই ভুলভাল বকতে থাকে। তবে তারা বসে নেই। যারা খুব বেশি ভয় পেয়ে ভেঙে পড়েছে তারা শুয়ে বসে কান্না করলেও বিনু, আরিফ, মোস্তাক, রমজান, সনাতন বাঁচার চেষ্টা করছে। তারা গাইতি নিয়ে এদিকে সেদিকে ঘোরার চেষ্টা করছে, বারুদ ফাটাচ্ছে যেন একটি পথ তারা তৈরি করতে পারে, কিন্তু তাদের সেই চেষ্টা বৃথা হয়। কিছুক্ষণ পর তারা বুঝতে পারে যে কোম্পানি পানি ছেড়ে দিয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যে পানি এসে সুড়ঙ্গ ভরে যাবে। তারা সকলেই পানিতে ডুবে মারা যাবে। মৃত্যু এখন তাদের খুব নিকটে এসে পড়েছে। সবাই সবাই যেন নিজ চোখে মৃত্যুকে দেখতে পাচ্ছে। তখন মোস্তাক সনাতনের কথা মতো সকলকে একটি করে কাগজ দেয়। এই কাগজে তারা কিভাবে শেষ হয়ে গেল সেটা লিখে রাখবে তারা যে এখানে ছিল সেই কথা। মৃত্যুর পূর্বে একটা চিহ্ন তারা রেখে যেতে চায় উপরে মানুষদের উদ্দেশ্যে। এক এক করে পেন্সিল দিয়ে তারা লিখতে থাকে তাদের কথা। আরিফ ও রমজান চিৎকার করে গান গাইতে থাকে, জীবনের শেষ গান। ধীরে ধীরে জলের স্রোত বাড়তে থাকে, জলে ওরা ডুবতে থাকে। সনাতন লেখে, হে পৃথিবীর মানুষ, তোমরা আমাদের ভুলো না। মানুষের ঐশ্বর্য আহরণ করতে আমরা নেমে যাই ধরিত্রীর অতল গর্ভে। সেখানে আমাদের জীবন রক্ষার কোনো ব্যবস্থা নেই। ঐশ্বর্য লিপ্সায় মানুষকে করে শয়তান, আর সেই শয়তানরা হাসি মুখে আমাদের জলে ডুবিয়ে মারে। আমরা মরে যাই, ক্ষতি নেই। তোমরা দেখো এর পরে যেন আর একজন মানুষও এভাবে ইঁদুরের মতো না মরে। সকলের লেখা শেষ হলে চিঠিগুলো একসাথে করে বারুদের বাক্সে ঢুকিয়ে সেটা কোনো একটা ফাটলের মধ্যে যত্ন করে রেখে দেয়। জলের গর্জন ধীরে ধীরে বাড়তে থাকে। মোস্তাক গান ধরে। মোস্তাকের সাথে 3 জন গলা মিলিয়ে গান গাইতে থাকে। ধীরে ধীরে পানি ওদের হাঁটু পর্যন্ত গ্রাস করে। হাঁটু থেকে বুক, বুক থেকে গলা। ধীরে ধীরে ওরা সকলেই পানিতে ডুবে যায়। ডুবে যাওয়ার আগে বিনু শুধু বলতে পারে, মা, আমি বাঁচতে চেয়েছিলাম মা।